আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের ভার প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছে স্থায়ী কমিটি, জানালেন মির্জা ফখরুল। বিশেষ অধিবেশন ডাকতে হলে স্পিকারের সাথে পরামর্শ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র, তারেক রহমানের সাথে সাক্ষাতে সার্জিও গড়। আগামী সপ্তাহে ঢাকায় আসছে মার্কিন বিনিয়োগকারীরা, গণতান্ত্রিক উত্তরণের প্রশংসা। সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব, বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী। জ্বালানি সমস্যায় আন্তর্জাতিক বাজার হারানোর শঙ্কা। এবং ভারতের রাষ্ট্রদূতের সাথে মার্কিন দূতের বৈঠককে অপ্রত্যাশিত, বললেন ডাক্তার শফিকুর। প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে দেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে কিছু মানুষ, অভিযোগ জামায়াতের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের ভার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে দলটির স্থায়ী কমিটি। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান বিএনপি মহাসচিব ও এলজেআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। তহিদুর রহমান নিশানের রিপোর্ট। শনিবার রাতে গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। এই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন সিনিয়র নেতারা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাষ্ট্রপতি মনোনয়নের জন্য দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সরকার প্রধানের উপর। সবশেষে আলোচনা হয়েছে, যেটা আপনারা সবচেয়ে বেশি শুনতে চান, রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে, সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, তফসিল ঘোষণার পর একক প্রার্থী থাকলে সংসদের বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করা যেতে পারে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে মনোনয়নপত্র বিক্রি হবে, জমা হবে, যাচাই বাছাই হবে। বাছাইয়ের পরে যদি সিঙ্গেল প্রার্থী হয় সেই ক্ষেত্রে আর নির্বাচন করতে হয় না। যদি একাধিক প্রার্থী হয় তাহলে জাতীয় সংসদের জন্য একটা বিশেষ অধিবেশন আহ্বান করার নিয়ম আছে। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা করা হয়। এতে আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা নিয়ে মতবিনিময় করেন স্থায়ী কমিটির সদস্যরা। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের বার্তা দিয়ে 3 দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গড়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাতে তিনি জানান, আগামী সপ্তাহে ঢাকায় আসছেন মার্কিন বিনিয়োগকারীরা। ঔষধ শিল্প এবং তথ্য প্রযুক্তি খাতে দুদেশ মিলে অনেক কিছু করার আছে বলেও মনে করেন গড়। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, গণতান্ত্রিক পথযাত্রায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাংলাদেশ সফরের শেষ দিনে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সাথে সাক্ষাতে আসেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গড়। প্রায় আধা ঘণ্টা সরকার প্রধানের সাথে নানা বিষয়ে কথা বলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ এই দূত। বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসায় প্রশংসা করেন প্রধানমন্ত্রীর। এ সময় তারেক রহমান মার্কিন বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানালে গড় তাঁকে জানান, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন কর্পোরেশনের মাধ্যমে বিনিয়োগ সহযোগিতায় ইতিবাচক ওয়াশিংটন। বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় ও মানবিক সহযোগিতা অব্যাহত রাখায় সরকার এবং জনগণকে ধন্যবাদ জানান গড়। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মার্কিন দূত বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। অনেক সম্ভাবনা আছে, যেমনটি আমরা আলোচনা করেছি। এখানে আসার ভ্রমণ সতর্কতাও শিথিল করা হয়েছে। আমেরিকানদের বাংলাদেশে আসতে উৎসাহিত করা হচ্ছে, পর্যটকের পাশাপাশি বিনিয়োগকারী হিসেবেও। তিনি আরও জানান, ঢাকার সাথে ব্যবসার পরিসর বাড়াতে প্রস্তুত
ওয়াশিংটন। Just next week, we're going to have a delegation visiting. আগামী সপ্তাহেই মার্কিন কোম্পানিগুলোর একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। তারা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খুঁজছে। ফার্মাসিউটিক্যাল শিল্প ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে দুদেশের অনেক কিছু করার আছে। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আমরা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। And we look forward on building on that and taking it to the next level. এদিকে এ বিষয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, বাংলাদেশের সাথে বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই আলোচনায় আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের উপর দৃঢ় আত্মবিশ্বাসের কথা বলা হয়েছে। বাংলাদেশের অগ্রযাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুসম্পর্ক রয়েছে বহুমাত্রিক এবং বহুপাক্ষিক, সেই সম্পর্কটাকে একটা ডিপ অ্যান্ড ইকোনমিক টাইজের মাধ্যমে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের বাণিজ্যিক সহযোগিতা নতুন পর্যায়ে নেয়ার বিষয়ে গড় বেশ আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন তিনি। আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় 25টি শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শীর্ষস্থানীয় প্রায় 45 জন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা প্রথম সারির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশে আসবেন। বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এবং বিভিন্ন দপ্তরে যারা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন ওনাদের সাথে তারা ধারাবাহিকভাবে বৈঠক করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ওনাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক পথযাত্রায় কীভাবে বিভিন্ন ধরনের ইকোনমিক অপরচুনিটি তৈরি করতে পারছে সবার জন্য সেটি এক্সপ্লোর করে, সেটা আমাদের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে শনিবার দুপুরে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে 4 থেকে 5 বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব বলে মনে করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, সেক্টর ভিত্তিক সমস্যার সমাধান নিয়ে কাজ করছে সরকার। এ ধরনের সংলাপ অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় 2030 সালের মধ্যে দেশের রপ্তানি আয় $100 বিলিয়ন উন্নীত করার রূপরেখা তুলে ধরেন ব্যবসায়ীরা। রপ্তানি বাড়াতে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেয় সরকার। গ্যাস সংকটে অর্ধেকে নেমে এসেছে শিল্প কারখানার উৎপাদন। সীমিত পরিসরে চলছে সাভার ও আশুলিয়ার প্রতিষ্ঠানগুলো। দিন বা রাতের অধিকাংশ সময় বন্ধ থাকছে অনেক কারখানা। আর তাতে গত 10 দিনে $350 মিলিয়ন ক্ষতির শঙ্কা ব্যবসায়ীদের। দ্রুত জ্বালানি সমস্যার সমাধান না হলে উৎপাদনের অভাবে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার হারানোর কথা বলছেন ব্যবসায়ী নেতারা। সাভার ও আশুলিয়ার শিল্প কারখানা ঘুরে তরিক ইসলামের রিপোর্ট। আমি এখন রয়েছি আশুলিয়ার একটি স্পিনিং মিলে। আগে যেখানে শ্রমিকের কর্মযজ্ঞ এবং মেশিনের শব্দে মুখরিত থাকতো, এখন সেখানে নেমে এসেছে নিস্তব্ধতা। সারি সারি যন্ত্রপাতির এমন চিত্র দেখে মনে হতে পারে এটি বন্ধ কিংবা পরিত্যক্ত শিল্প প্রতিষ্ঠান। অথচ শুধুমাত্র গ্যাসের অভাবে অধিকাংশ সময় বন্ধ থাকে উৎপাদন কার্যক্রম। মুকুল হোসেন আশুলিয়ার একটি শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা জানালেন, গত কয়েকদিনের গ্যাস সংকটে তাদের উৎপাদন কমেছে প্রায় 75%। এদিকে পুরা মেশিন বন্ধ, ওই ফ্লোরে আছে ওই ফ্লোরে বন্ধ, পুরা বন্ধ। এদিকে ব্যাক সাইড এদিকে বন্ধ। আমাদের এখানে 240 ব্যাগ প্রোডাকশন হয়, সেখানে প্রোডাকশন হলো 80 ব্যাগ থেকে 100 ব্যাগ, সর্বোচ্চ 110 ব্যাগ। প্রতিষ্ঠানটির মালিক জানান, কারখানা চালু রাখতে বিকল্প উপায়ে চলছে উৎপাদন। জ্বালানি সংকটে দীর্ঘমেয়াদে কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি নিয়ে কথা বলেন এই ব্যবসায়ী। খুব সংকীর্ণ অবস্থা, লোকজন বসে আছে, কর্মচারীদের বসায় বসে টাকা দেওয়া হচ্ছে, কোনো প্রোডাকশন নাই। যে প্রোডাকশন হচ্ছে এটা দিয়ে পুরো মিলকে কভারেজ দেওয়া যাচ্ছে না। একটা সেকশন চালাই, একটা বন্ধ রাখি, একটা চালাই, একটা বন্ধ রাখি, এভাবে কিছু আমরা উৎপাদন করতে যাচ্ছি। এখন এইভাবে যদি চলতে থাকে তাহলে তো এই মিলগুলো সার্ভাইভ করতে পারবে না। কারণ হচ্ছে আপনি জানেন এগুলো ইনভেস্টমেন্ট অনেক, ব্যাংকের লোন হচ্ছে, ইন্টারেস্ট দিতে হচ্ছে। প্রোডাকশন কম হওয়া মানে ব্যাংকে ইন্টারেস্ট দিতে পারবো না। এদিকে গ্যাস সংকটে উৎপাদন ও রপ্তানি ব্যয় বেড়ে যাওয়ার বাস্তবতা তুলে ধরেন বিকেএমই এর সভাপতি মুহাম্মদ হাতেম। উৎপাদন করতে পারছি না মানে আমি টাইমলি শিপমেন্ট করতে পারবো না। টাইমলি শিপমেন্ট করতে না পারলে আরেকটা বড় ধরনের খরচ নেমে আসে। বায়ার তখন বলে আমাকে এয়ার শিপমেন্ট করতে। তো এয়ার শিপমেন্ট করা মানে হচ্ছে আমার টোটাল ভ্যালুর 50 to 60% নাই। বেতন না দিতে পারলে এক তো হলো আইনের ব্যত্যয়, শ্রমিক অসন্তোষ তৈরি হবে। আবার অপর দিকে আমার বায়াররাও কিন্তু আবার
যে এখন এত সচেতন বা এত কঠিন হয়ে গেছে যে আমি টাইমলি যখন বেতনটা দিতে পারছি না তখন কিন্তু তারা আমার অর্ডার প্লেসিং বন্ধ করে দিচ্ছে। দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় 400 কোটি ঘনফুট। চলমান সংকটের চাহিদার অনুপাতে সরবরাহ প্রায় 270 কোটি ঘনফুট। গত 21 জুলাই মহেশখালীর এলএনজি টার্মিনালে দুর্ঘটনায় গ্যাস সরবরাহ দাঁড়িয়েছে চাহিদার অর্ধেক প্রায় 200 কোটি ঘনফুটে। এখানকার ব্যবসায়ীরা বলছেন দিন কিংবা রাত অধিকাংশ সময় গ্যাস ও জ্বালানির অভাবে বন্ধ রাখতে হচ্ছে তাদের এই শিল্প প্রতিষ্ঠান। দ্রুত জ্বালানি সমস্যার সমাধান না হলে বড় ক্ষতির আশঙ্কা করছেন এ খাতের ব্যবসায়ীরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, আশুলিয়া, সাভার। বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের ভারতের রাষ্ট্রদূতের সাথে বৈঠক অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটের সাংবাদিকদের প্রশ্নে এমন কথা বলেন তিনি। এদিকে রাজধানীর মহাখালী ও বাইতুল মোকাররমের উত্তর গেটে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল করেছে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। খায়রুল ইসলামের রিপোর্ট। গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যাকারীদের বিচারের দাবিতে জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজন করে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল, যেখানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। বক্তারা বলেন, বর্তমান সংবিধানের কর্তৃত্ববাদী কাঠামো বহাল রেখে ছোটখাটো সংশোধনে প্রকৃত সংস্কার সম্ভব নয়, বরং এতে করে পুরনো ব্যবস্থাকেই টিকিয়ে রাখতে চাইছে বিএনপি। 70% জনগণের ভোট যারা মানে না, যারা বাস্তবায়ন করে না, এদেরকে কি গণতান্ত্রিক দলের সংজ্ঞায় রাখা যাবে? বৈঠক ডাকুন, 84টি সংস্কার সম্পন্ন করুন, সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করুন, তা না হলে 70% লোকের কাছে রাজপথে তার ফয়সালা হবে। এদিকে সিলেটের স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে জামায়াতের আমির বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয় আলোচনা দেশের সরকার ও বিরোধী দলের সাথে হওয়া উচিত। বিদেশি কোনো দেশের সাথে আলোচনা কাম্য না। এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। নির্বাচন কমিশনে দলীয় লোক বসানো হয়েছে উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে সরকারের কিছু প্রক্রিয়া নিয়ে বিরোধী দল উদ্বিগ্ন। নলেজে নিয়ে কোনো কিছু করে সেটা ভিন্ন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সহ অসংখ্য মানুষকে কথিত আয়নাঘরে রেখে অমানবিক নির্যাতনের প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি আরও বলেন, যারা আয়নাঘরের আলামত নষ্ট করার চেষ্টা করেছেন তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। উত্তরায় র্যাব 1-এর TFI সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, গুমের পর এখনও সন্ধান মেলেনি 250-এরও বেশি মানুষের। আগামী সংসদ অধিবেশনে উঠছে গুম প্রতিরোধ ও প্রতিকার মানবাধিকার কমিশন আইন। এই বিষয়ে সচিব কমিটির বৈঠক শেষ হয়েছে। রাজধানীতে আইন পেশায় নিযুক্তদের বেসিক মেডিয়েশন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের একথা জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, আইন দুটিতে অনেক কিছু সংযোজন করা হয়েছে, মানুষের কণ্ঠরোধ করতে চায় না মন্তব্য করে তিনি বলেন, তড়িঘড়ি করে নয়, অধিকতর যাচাই বাছাই করেই সাইবার আইন করা হবে। ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রচার নিয়ে আইনমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির কথা বলতে পারে না, তা দিল্লি বুঝতে পেরেছে। এ সময় দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়েও প্রশ্নের জবাব দেন আসাদুজ্জামান। 3-4টা সেশনে কনসালটেশন করে ফাইনাল স্টেজ করে আমরা এখন সচিব কমিটির সভাও শেষ করেছে। আশা করছি নেক্সট ক্যাবিনেট মিটিং না হলেও তারপর পরে ক্যাবিনেট মিটিংয়ে যাবে, বাট নেক্সট সেশনেটা আমরা আনবো, এই বিষয়ে আমরা কাজ করছি। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কি করতে পারেন কি পারেন না, সে কোথায় আছেন, সে রাষ্ট্রের দায়িত্ব কী, এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমাদের তো কমন ল সিস্টেম আছে। ওনাদের যে পেনাল কোডের, আমাদের পেনাল কোড, ওনাদের সিআরপিসি, আমাদের সিআরপিসি মোর অর লেস কাছাকাছি। তো সেখানে কি করতে হবে সেটা আমাদের থেকে ওনারা ভালো জানেন।
শেষ হলো 3 দিনব্যাপী জাতীয় হজ ও উমরা ফেয়ার 2026। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলায় দেশের বিভিন্ন হজ ও উমরা এজেন্সি, এয়ারলাইন্স ও ব্যাংক তাদের নানা কর্মকাণ্ড ও সুযোগ সুবিধা তুলে ধরে। এই মেলা হাজিদের সঙ্গে এজেন্সি সহ বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করেছে বলে জানান হাব নেতারা। বলেন, কোনো তৃতীয় পক্ষ ছাড়াই সরাসরি এজেন্সির সঙ্গে কথা বলে পছন্দমতো প্যাকেজ বেছে নিতে পেরেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মেলার সমাপনীতে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের হজ যাত্রীদের জন্য যৌক্তিক খরচে ও হয়রানি মুক্ত পরিবেশে হজ প্যাকেজ নিশ্চিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এবার হজ ও উমরা মেলায় স্টল ছিল 154টি। এবার আন্তর্জাতিক সংবাদ। স্পেনের সাথে অন্তর্ভুক্ত উত্তর আফ্রিকার সেউতা অঞ্চলে মরক্কো থেকে অভিবাসীদের ঢলে প্রাণহানি বেড়ে অন্তত 67 জনে পৌঁছেছে। স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফের্নান্দো গার্নেদে মার্লাস্কা জানিয়েছেন, 30 জুলাই সীমান্ত পেরিয়ে আসা প্রায় সবাইকে মরক্কোয় ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে এই অভিবাসন প্রত্যাশীদের ঢলকে কেন্দ্র করে স্পেনের সাথে ইউরোপের বেশ কয়েকটি দেশের সম্পর্কের অবনতি হয়েছে। বিস্তারিত জাহিদুল আলমের রিপোর্টে। মরক্কো থেকে অভিবাসন প্রত্যাশীদের ঢলে স্পেনে নজিরবিহীন মানবিক সংকট সৃষ্টি হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার আফ্রিকায় মাদ্রিদ নিয়ন্ত্রিত সেউতা অঞ্চলের পথে ঘাটে দেখা যায় সীমান্ত পেরিয়ে আসা মানুষের ভিড়। প্রাণহানির সাথে সাথে সেউতায় লুট অরাজকতাও ছড়িয়ে পড়ে। জরুরিভাবে মোতায়েন করা হয় অতিরিক্ত সেনা। শনিবার স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দাবি করেন, 48 ঘন্টারও কম সময়ে স্পেন সীমান্তর নিয়ন্ত্রণ নিয়েছে তার সেনাবাহিনী। কোনো অবৈধ অভিবাসীকে ইউরোপের মূল ভূখণ্ডে প্রবেশ করতে দেয়া হয়নি। তিনি উল্লেখ করেন, সেউতা সেনজেনের অন্তর্ভুক্ত নয়। তবে এ সংকটে স্পেনের সাথে ইউরোপের বেশ কয়েকটি দেশের মতবিরোধ দেখা দিয়েছে। ইতালি সাময়িকভাবে স্পেনের সঙ্গে সেনজেন ব্যবস্থা সুবিধা স্থগিত করেছে। এতে সমর্থন দিয়েছে ফিনল্যান্ড, ডেনমার্ক। চেক প্রজাতন্ত্র স্পেনের সেনজেন সদস্যপদ সাময়িক স্থগিতের আহ্বান জানায়। জবাবে ইউরোপীয় কমিশনে স্পেনের প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ভুয়া তথ্য, পক্ষপাত এবং রাজনৈতিক স্বার্থে স্পেনকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। Decirle a los ceutís que toda España está con ellos. নিজেদের মধ্যে সমঝোতায় ইউভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠক আহ্বান করেন স্প্যানিশ প্রধানমন্ত্রী। জাহিদুল আলম, এটিএন বাংলা। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে ইস্পাহানী মির্জাপুরের সৌজন্যে 2 দিন ব্যাপী জাতীয় বিতর্ক উৎসব হয়েছে। স্কুল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ। উন্মুক্ত ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হয়েছে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাক হোসাইন সহ শিক্ষাবিদ, শিক্ষকরা, আয়োজকরা। জানান, তরুণ শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চিন্তা, নেতৃত্বগুণ ও গঠনমূলক মত প্রকাশের চর্চা বাড়াতেই এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করা হচ্ছে। পারিবারিক টানাপোড়েনের গল্প নিয়ে আজ থেকে প্রতি রবিবার ও সোমবার রাত 9:20 এটিএন বাংলায় পর্দায় প্রচারিত হবে নতুন ধারাবাহিক নাটক রক্তের বন্ধন। এ উপলক্ষে এটিএন বাংলার প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার উপদেষ্টা তাসিক আহমেদ বলেন, দর্শকদের আবারও পারিবারিক নাটকের প্রতি আগ্রহী করে তুলতে দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রাধান্য দিয়ে নাটক নির্মাণের আহ্বান জানান। ডেপুটি হেড অব মার্কেটিং শফিকুল ইসলাম বলেন, দর্শক টানতে সামাজিক ও পারিবারিক গল্পভিত্তিক নাটকের উপর আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। পরে কেক কেটে মেঘ হিম পরিচালিত নতুন ধারাবাহিক নাটক রক্তের বন্ধনের উদ্বোধন করেন কলাকুশলীরা। নাটকটি দর্শকদের ভালোবাসা অর্জন করবে বলে আশা প্রকাশ করেন তারা। এবার খেলার খবর।
সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। চলতি বছর নভেম্বরে ঢাকায় বসবে এই টুর্নামেন্টের ১৫তম আসর। ২৩ বছরের দীর্ঘ শিরোপা খরা কাটাতে ঘরের মাঠে গ্রুপ পর্বের লাল সবুজদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। থিম্পুতে হওয়া ড্রয়ে এ গ্রুপে খেলবে বাংলাদেশ, অন্যদিকে বি গ্রুপে ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ ও পাকিস্তান। ফিফার নিষেধাজ্ঞায় ড্রয়ে রাখা হয়নি নেপালকে, তবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশের গ্রুপেই অন্তর্ভুক্ত হতে পারে তারা। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় বসবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসর। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ২০০৩ সালের ইতিহাস পুনরাবৃত্তি করতে মরিয়া বাংলাদেশ। এদিকে সাফের কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফের সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। আন্তর্জাতিক আসরে পদক জয়ের লক্ষ্যে শুটিং ও আর্চারিতে বছরব্যাপী নিবিড় অনুশীলনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। টঙ্গীর আর্চারি ট্রেনিং একাডেমি পরিদর্শনকালে তিনি বলেন, আসছে এশিয়ান গেমসের পর থেকেই এই দীর্ঘমেয়াদী অনুশীলন শুরু হবে। একই সাথে একাডেমির পাশের ময়লার ভাগাড় সরাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণে চলতি বছরে 10টি স্পোর্টস ভিলেজ তৈরি করা হবে, যা পর্যায়ক্রমে 64টি জেলায় ছড়িয়ে দেওয়া হবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের ভার প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছে স্থায়ী কমিটি, জানালেন মির্জা ফখরুল। বিশেষ অধিবেশন ডাকতে হলে স্পিকারের সাথে পরামর্শ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র, তারেক রহমানের সাথে সাক্ষাতে সার্জিও গর। আগামী সপ্তাহে ঢাকায় আসছে মার্কিন বিনিয়োগকারীরা, গণতান্ত্রিক উত্তরণের প্রশংসা। সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব, বেসরকারি উদ্যোক্তাদের সাথে প্রধানমন্ত্রী। জ্বালানি সমস্যায় আন্তর্জাতিক বাজার হারানোর শঙ্কা। এবং ভারতের রাষ্ট্রদূতের সাথে মার্কিন দূতের বৈঠকে অপ্রত্যাশিত, বললেন ডাক্তার শফিকুর। প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে দেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে কিছু মানুষ, অভিযোগ জামায়াতের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।